নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ২১শে জুলাই উপলক্ষে ঘরোয়া প্রস্তুতি মিটিং দুবরাজপুরে। বোলপুর পৌরসভার উদ্যোগে উচ্ছেদে দোকান মালিকদের বিক্ষোভ। ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ বোলপুরের রায়পুরে। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার। অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার জেলা সভাধিপতি। রাজনগরে রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট সরালেন ব্যবসায়ীরা। খয়রাসোল হিংলো সেচ দপ্তরে বিদায়ী ও নবনিযুক্ত এসডিওদের সংবর্ধনা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা মোরারই থানা চত্বরে। গতকাল বৃহস্পতিবার ৪ঠা জুলাই রাত্রে দুবরাজপুর পৌরসভার হলঘরে ২১শে জুলাই উপলক্ষে ঘরোয়া প্রস্তুতি মিটিং করল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। এই মিটিংয়ে আলোচনা হয়েছে শহর থেকে কত সংখ্যক কর্মী সমর্থক কীভাবে কলকাতার ধর্মতলা যাবে এবং তাদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করা হয়। তবে এই আলোচনায় উঠে এসেছে সমস্ত গাড়ি তৃণমূলের কর্মী সমর্থক দিনে দুবরাজপুর শহর থেকে একসঙ্গে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়াও কর্মী সমর্থকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সব দিক বিবেচনা করে সমস্ত রকমের ব্যবস্থা করা হবে। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, সনাতন পাল, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, সাগর কুণ্ডু সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, আজ আমরা শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট এবং শাখা সংগঠনের সমস্ত যারা পদাধিকারী ছিলেন সবাইকে নিয়ে বসেছিলাম। যেটা ২১শে জুলাই যেটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে আমাদের ধর্মতলায় আমাদের মাননীয় এমপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেটাকে সফল করে তোলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা সবাই আলোচনা করলাম যে আমরা একযোগে 16টি ওয়ার্ডের সমস্ত যতগুলি গাড়ি হবে একসঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরোবো এবং অসংখ্য মানুষ তার আগের দিন রাত্রে বেরোবে। সেই সবগুলি আমরা আলোচনা করলাম। আজকে খুব সুষ্ঠুভাবে আলোচনা করেছিলাম। আমাদের আজকে যে ছিল মিটিং, সেই মিটিংয়ে নেতৃত্ব দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় মলয় মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন মাননীয় পৌরপিতা, উপপৌরপিতা সহ সমস্ত কাউন্সিলররা, সমস্ত ওয়ার্ডের সভাপতিরা, মহিলা সভানেত্রী থেকে আরম্ভ করে যুব প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বে উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমরা 21 তারিখে যে শুরু করবো যাত্রা এখান থেকে দুবরাজপুর থেকে, আমরা একযোগে যত গাড়ি যাবে প্রতিটি ওয়ার্ড থেকে সব একসঙ্গে একযোগে আমরা এখান থেকে গাড়ি ছাড়ব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 5 জুলাই বোলপুর আরতি মোড়ে বেশ কিছু দোকান ও বসতবাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় বোলপুর পৌরসভাকে।
কারণ যে সকল দোকান ও ঘরবাড়ি রয়েছে তাদের বক্তব্য, আমাদের কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও দোকান ও বসতবাড়িগুলিকে ভেঙে ফেলা হচ্ছে বলে জানান দোকান মালিক ও বসবাসকারীরা। তাদের আরও অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে দোকানপাট ও বসতবাড়িতে বসবাস করছি, আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তার সত্ত্বেও কীভাবে বোলপুর পৌরসভা আমাদের দোকান ও বসতবাড়িতে বুলডোজার চালায়। পরে বাড়ির মালিকরা প্রতিবাদ করায় বাড়ি ভাঙা সম্ভব হয়নি। বাড়ির মালিকরা আরও বলেন, আমাদের কাছে কোর্টের অর্ডারের কাগজ আছে, তার সত্ত্বেও কেন ভেঙে ফেলা হবে। তবে বোলপুর পৌরসভার কাছে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি। দেখা যাক, বাড়ির কিছু অংশ এখনও বেঁচে আছে। বাড়ির লোকজনেরা অভিযোগ করছেন পৌরসভার বিরুদ্ধে। এদিন বাড়ির মালিকরা জানান, অভিযোগ বলতে গেলে তখন আগে 2 বছর আগে নোটিশ দিয়ে গেছিলেন। নোটিশ দেওয়ার পর আমরা বললাম যে বেশ ঠিক আছে, তাহলে যখন নোটিশ দিলেন তখন আমাদের পেপারসপত্র আছে, আমরা দেখাচ্ছি। 2 বছর আগে ধরুন কেস করা ছিল, হাইকোর্ট করা আছে, ওটা সিউড়ি কোর্টে কেস করা আছে ডিএমওতে। ডিএম বলেছে যে বেশ ঠিক আছে, তোমাদের পুরাতন বাসন না দেওয়া অবধি তোমাদেরকে এখান থেকে কেউ হাত লাগাতে পারবে না, তোমাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দেবে, তারপরে এখান থেকে ভেঙে তোমাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া যাবে। ওই পেপার গিয়েছে, ওই পেপার দেখেছে, ওই কেস চলছে। কেসটা মোড়ল থাকাকালীন উনি জেলে যাওয়ার পর ফাইল চাপা পড়েছে, তারপরে আবার ধরুন কেস করা হয়েছে। কেস করার পর পেপার দেখালাম, পেপার দেখে ওনারা বলছেন যে এই পেপার কি, এই পেপার আমরা মানি না। এই দেখুন পঞ্চায়েতের আছে, পৌরসভার আছে। তো ওনাদেরকে স্টে অর্ডার দেখিয়েছিলেন? স্টে অর্ডার দেখিয়েছি, বলছে এগুলো কি, এগুলো আমরা মানি না। মানে কোর্টের স্টে অর্ডার মানেন না? না, উমরদা বললেন যে এসব কি, বলো পশ্চিমবাংলা কোনো নিয়ম শৃঙ্খলা নাই বলো। পশ্চিম চাইছে না, আমরা চাইছি পুরাতন বাসন সবারই দেওয়া যাক। ঠিক আছে, আপনার বাড়ি না আমার দোকান স্যার, দোকান মোটামুটি আজকে ধরুন প্রায় 10-15 বছর। মালিকানা জায়গা? হ্যাঁ, মালিকানা জায়গা। মানে একদম সবই আছে? না রেজিস্ট্রি নেই। তখন আগে দিনে রেজিস্ট্রি ছিল না, ওটা লিখিত করা আছে একটা। লিখিত করা আছে? হ্যাঁ, 99 বছর একটা লিখিত করা আছে, দানপত্র আছে। আগে রেজিস্ট্রি হতো না, লিস্ট টাইপের কোর্টের একটা স্ট্যাম্প পেপারে ওটা লিখিত করা আছে। দেখানো সত্ত্বেও ভেঙে দিল? পশ্চিমবাংলার কোনো তো আইনই নেই। আমরা কোর্টের আইন মানছে না, জোর জবরদস্তি ভেঙে দিল। আমরা সবারই পুরাতন বাসন চাইছি। আমার নাম মনিরুল শেখ। এই জায়গাটা না পঞ্চায়েতের, না পৌরসভার, না পিডব্লিউর, এইটা এক মালিকানার জায়গা। আমরা আজ থেকে নিয়ে 75 বছর আমার বাবা এই জায়গাতে বাস করে। 18 জন এখানে দোকান দানি বাড়ি নিয়ে আমাদের এখানে ব্যবসা ঘর, এটাই আমাদের সম্বল। এর উপরে আমরা কোর্টে কেস করেছি, পৌরসভা চাপ দিচ্ছে, বারবার নোটিশ দিচ্ছে খালি করো, ঘর ভাঙবো, খালি করো। তবু আমরা খালি করতে পারি না, কোথায় যাব আমরা? আমাদের 15 বছর চাই। কোর্টে কেস করেছি, কোর্টের কাগজ না মেনে পৌরসভা গায়ের জোরে আজকে ভাঙচুর করে দিল। আমাদের দিদির কাছে আবেদন, আমাদের পৌরসভা থেকে আমাদেরকে চাপ দিচ্ছে। এই তো কিছুক্ষণ 20 মিনিট, আধ ঘন্টা, কোর্টের কাগজ দেখিয়েছি, দেখিয়ে বলছে আমরা মানবো না, ওপর থেকে অর্ডার, কিছু করার নাই, ঘর খালি করো, কিছু মানবো না, ওপর থেকে অর্ডার, ঘর খালি করো। ওপর থেকে অর্ডার মানে? ওপর থেকে অর্ডার, বন্ধতির অর্ডার, ওপর থেকে অর্ডার। মানে কোনো মন্ত্রী বা কোনো গাড়ির নাম লাই নাই, ওপর থেকে অর্ডার, খালি করতে হবে। আমাদের কিছু করার নাই, আমরা ভেঙে দেবো, ভেঙে দিকে। এখন আমরা চাইছি, আমরা এখানে 18 জন আছি, বাড়ি দোকান ঘর দিয়ে আমাদেরকে 15 বছর চাই। এটা কি আপনাদের মালিকানা জায়গা? এটা আমাদের মালিকানার জায়গা। কোর্টে স্টে অর্ডার থাকা সত্ত্বেও ভাঙলো কি করে তাহলে? সেইটাই বলছে, মানবো না, গায়ে জোর দেখিয়ে। প্রশ্ন করেছিলেন যে কোর্টে স্টে অর্ডার রয়েছে? হ্যাঁ, প্রশ্ন করেছি যে আমাদের কাছে কোর্টের পেপার আছে, এটা ভাঙা হবে না, কোর্টে যতক্ষণ অর্ডার না দিবে বলছে আমরা কোর্টের কাগজ দেখবো না। কোর্টের কাগজ দেখলোই না, তবু ভেঙে দিল। কোর্টের কাগজ দেখলোই না, বলছি আমার মা হার্টের পেশেন্ট, আমার মায়ের ক্যান্সারের পেশেন্ট, তবু ভালো না, জিসিবি চালিয়ে ভেঙে দিল। তাহলে আর কি করবো আমরা? এই বসে পড়েছিলাম। আমার নাম পার্বতী সাহানি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627।
7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত রায়পুর গ্রাম পঞ্চায়েতের নতুনগীত গ্রামে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। জানা যায় জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ বয়স 4 বছর, স্ত্রী রূপা বিবি বয়স 30 বছর ও শেখ তুতা বয়স 38 বছর ঘুমাচ্ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে 3 জনেরই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এরপর প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে, পরে তার মায়ের অর্থাৎ রূপা বিবির মৃত্যু হয়। আজ শুক্রবার 5ই জুলাই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। এদিন পরিবারের এক আত্মীয় জানান, রাত 1:20 এরকম 1:30 বাজে, তখন আগুন লাগানো ছেলেটা চাঁদচি করছে যে কি হলো, আমরা ছুটে কিছু খুঁজে পাচ্ছি না। সব চিন্তা পড়েছে আগুনে, জামা কাপড় কিছু নাই, সব পুড়ে মুখ কালো হয়ে গেছে। আর ছোট জামা গেঞ্জি কিছু নাই, সব পুড়ে ছাই করছে। রাতে 1টা থেকে 1:30। তার মধ্যে কাটকে আছে সেটা আমরা জানি না। যে কারেন্ট আগুন লেগেছে, কিন্তু কারেন্ট আগুন লাগানো নয়, কিন্তু এটা হাতে লাগিয়ে না উঠে কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো বলে। কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে, এমন ভাবে আগুন লাগিয়েছে। হ্যাঁ, পুলিশকে তো খবর দেওয়া, পুলিশ এসেছিল, দেখে গেছে। এমনি দেখে যে কাটি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ফুপা, আমার সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, সম্বন্ধ দুটো। আমার নাম হচ্ছে আকবর আলী। পাশাপাশি ওই পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি পরিবারকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন এবং উপযুক্ত শাস্তির দাবি করেন। এদিন কাজল শেখ আরও জানান, এই পরিবারের সঙ্গে দেখা করতে এলেন। এই পরিবারটা হচ্ছে আমার নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে এই পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় খোকন শেখ এখানে আসে এবং পাড়াপড়শি এসে উদ্ধার করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই পরিবারটাকে নিধি পাচ্ছে, নিরীহ পরিবার। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীর জানা নেই। স্বভাবতই আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমরা পুলিশ প্রশাসনকে দাবি করেছি এবং সেটাই। সরকারিভাবে আপনারা কি পাশে রয়েছেন? সরকারিভাবে যতগুলো প্রকল্পের আওতায় এই পরিবারটিকে আনা যায় ততগুলো প্রকল্প এই পরিবারটির মধ্যে দিয়ে করা হবে, আওতায় আনা হবে। সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো দিক থেকে কোনো সহযোগিতার ব্যাপার থাকে সেগুলো আমরা গ্রামগতভাবে, এবং যেহেতু আগেই বলেছি পরিবারটা আমরা রিলেটিভ করছে, তো সভাপতি পরিবারটার দিক দিয়ে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করব। তদন্ত প্রক্রিয়ার জন্য কি পুলিশ প্রশাসনকে বলবেন? তদন্ত প্রক্রিয়ার জন্য অলরেডি আমি এসডিও সাহেবদের শুরু করে আইসি সাহেবদের শুরু করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সময়কর্তা এসপি সাহেবকে ফোন করেছি এবং সব দিক দিয়ে তদন্তের প্রক্রিয়া, উচ্চ পর্যায়ে তদন্ত যেটা হয় সে প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরাও বুঝতে পারবেন। বকরিকাণ্ডে এই ধরনের ঘটনা ঘটেছিল, আবারও তার পুনরাবৃত্তি। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু বকরির সঙ্গে এই ঘটনাকে তুলনা না করলেই ভালো হয়। এখনও পর্যন্ত আপনাদের মাধ্যমে কোনো সূত্র আমরা পাইনি যে এই পরিবারটাকে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে কেউ হত্যা করেছে। সর্বতই পুলিশ প্রশাসনের ওপর আমাদের ভরসা রাখা উচিত বলে আমি মনে করি।
পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে। আমাদের বোম স্কোয়াড টিমও অলরেডি বোলপুর এসে গেছে। তাছাড়াও আমাদের এই যে প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন ভরসা রাখুন, দেখতে পাবেন কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে প্রকৃতপক্ষে দোষী সে কারাগারে থাকবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ঠিক আছে দাদা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলবনি বনহারি রাস্তার উপর বেলবনি বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীকালয়ের সামনে ঝোপ থেকে অ্যালুমিনিয়াম বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। জানা গেছে প্রায় 15টি তাজা বোমা রয়েছে ওই বালতিতে। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিসপোজাল টিমকে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এখানে বোমাগুলি মজুত করলো তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি গতকাল বৃহস্পতিবার 4 জুলাই সন্ধ্যায় নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে তার প্রতিচির বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অমর্ত্য সেনের দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ থাকেন। কাজল শেখ আরও জানান, বীরভূমের উন্নয়নের জন্য বিভিন্ন আলাপ আলোচনা হয়। অমর্ত্য সেন দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার শান্তিনিকেতনে প্রতিচি বাড়িতে এসেছেন। অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার পর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, মানব মহাপুরুষ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি। তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেকদিন পর তিনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসেছেন। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব মানে সারা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব। সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম। উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। কি পরামর্শ যদি বলেন? সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে। যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন, সর্বতই বীরভূম জেলাবাসী হিসাবে, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল। উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, খুব ভালো লাগলো। আর এই ধরনের মানুষের সান্নিধ্য আসাটা আবার বলছি, জীবনে অনেক কিছু বড় পাওনা। আমার নিশ্চয়ই আমরা ভাগ্যবান, সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই, এবং তাদেরকে বলবো, ভাববার জন্য বলবো। এই ধরনের মানুষগুলো যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে এসে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ, একজন মহামানব। ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন। আগামী দিনে এনার যে পথ, সেই পথকে অবলম্বন করে আমরা চলব। বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে অমর্ত্য সেনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে, অপদস্থ করতে। কি অপমান করতে? দেখুন, বিজেপি সরকার ওরা তো ভালো চায় না, বাংলার ভালো চায় না, ভারতবর্ষের ভালো চায় না। ভারতবর্ষকে নিয়ে পথ দেখিয়েছেন, সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন। যিনি বাংলার একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তেনাকে পর্যন্ত অপমান করেছেন। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব 24-এ নির্বাচনে দিয়েছে। আর কোর্ট, মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে। আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি যে সঠিক রাস্তায় ছিলেন, সঠিক পথে ছিলেন, তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে। সর্বতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না। ওনার শরীর কেমন দেখলেন? উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন, আরও অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর।
প্রশাসনিক নির্দেশের পর রাজনগরে আজ শুক্রবার 5 জুলাই রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট সরালেন দোকান মালিকরা। বিকল্প ব্যবস্থার দাবিও জানান তারা। এর আগে রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাজনগরে রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা যেন স্বেচ্ছায় দোকানপাটগুলিকে সরিয়ে নিতে, যদি সরিয়ে না নেয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে। তাই আজ শুক্রবার সকালে রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাটগুলির মালিকরা তারা সেখান থেকে সরিয়ে নেন এবং রাস্তার দিকে ঝুঁকে থাকা দোকানগুলি তারা নিজেরাই ভেঙে ফেলেন। প্রশাসনিক নির্দেশ মেনেই তারা এই কাজ করেছেন। পাশাপাশি তারা দাবি জানান এর বিকল্প কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হোক। এদিন এক দোকান মালিক দিনু দাস জানান, ওই চটি সেলাই করি আমি। আচ্ছা, কতদিন থেকে? মোটামুটি বছর 30 বছর হয়ে গেল। যে এখন সরিয়ে নিলেন কেন? আপনার দোকান নিলাম, এই সব বলছে তুলে নিতে হবে তার জন্য। সরকারি নির্দেশ? হ্যাঁ, সরকারি নির্দেশ। এতে কি আপনার কোনো সমস্যা হলো? সমস্যা মানে আমরা 8 জন আছি ফ্যামিলি। আচ্ছা, আমার এখান থেকে টুকি চলে যেত। এখন আপনি কি করবেন? এখন কি করব, কিছু তো উপায় নেই। আমার ব্যবস্থা যেন কিছু করা যায় সেই ধরনের যেন চিন্তা ভাবনা করে সরকার। কী করবো, আর আমরা কী করে খাবো, কী করে থাকবো, ছেলে মেয়ে কী করে পুষবো, হ্যাঁ কোথায় যাবো, কী করবো? আমি তো এই তো খাই বসে আছি। এটা আপনার নাম? আমার নাম দিনু দাস। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল হিংলো সেচ দপ্তরের এসডিও সাধন কুমার গাঙ্গুলি, কর্মচারী বারু দাস ও সৌমিত্র মণ্ডলকে বিদায় সংবর্ধনার পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত গৌতম চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা দেওয়া হলো। বিদায়ী এবং নবনিযুক্ত আধিকারিকদের সংবর্ধনা দিলেন হিংলো সেচ দপ্তরের কর্মচারীবৃন্দ, খয়রাশোলের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শুক্রবার বিদায়ী সংবর্ধনা সভায় বিদায়ী এবং নবনিযুক্ত আধিকারিককে পুষ্পস্তবক, উত্তরীয় মিষ্টির প্যাকেট হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজন মাধবচন্দ্র লাহা, সঞ্জীব ঘোষ, উদয়চাঁদ মণ্ডল, হিমাদ্রি দত্ত, অপূর্ব ব্যানার্জি, সাত্তার হোসেন, অভিজিৎ মল্লিক, ত্রিলোচন চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও কর্মীরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত যতগুলি রথ কমিটি আছে সেই কমিটির সদস্যদের ডেকে একটি রথযাত্রা সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয় মুরারই থানা পুলিশের তরফ থেকে গতকাল বৃহস্পতিবার 4 জুলাই। এই আলোচনা সভায় মুরারই থানার পুলিশ আধিকারিকরা রথের মেলা ঠিকভাবে সুসম্পন্ন করার জন্য বেশ কিছু আলোচনা করেন। সেই আলোচনাগুলি যাতে রথ কমিটির সদস্যরা সঠিকভাবে পালন করেন সে কথাও বলা হয়। বিশেষ করে রথের মেলায় যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার কথা বলা হয়। এমনকি কোনো রকম অসুবিধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন মুরারই থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নলহাটির সিআই এবং মুরারই থানার ওসি সাকিব সাহেব সহ মুরারই থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ও বিভিন্ন রথ কমিটির সদস্যরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।